আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নয় শ্রমিকের মৃত্যু খতিয়ে দেখতে সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে তদন্ত কমিটি। দুর্ঘটনার 6 ঘন্টা পরও মেলে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি। এইখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে, কিছু থেকে থাকে, আমরা সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। গ্যাস সংকটে ফিলিং স্টেশনের সামনে যানবাহনের লম্বা সারি, ব্যাহত শিল্প উৎপাদন, ভোগান্তি আবাসিকেও। 10-12 ঘন্টা এক জায়গায় বসে রয়েছি, গ্যাস না দিলে বেকার না, এখন বাধ্যমূল্য আশা বসে রয়েছি গ্যাস কখন দিবে। সিএনজি ভাড়া যেখানে আগে 100 টাকা নিত, এখন সেখানে 200 টাকা বুঝতেছে। পাহাড়ে বিপন্ন প্রায় রিং মির্চা ভাষা টিকিয়ে রেখেছেন 70 ঊর্ধ্ব মাত্র 3 জন ব্যক্তি। নতুন প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখতে সেনাবাহিনীর উদ্যোগ। Telip kala anu thok plan tham ni thì dùng cọp ở cai lu khiên om lòng mà ta দর্শক, আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী, আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। নিরাপত্তা ত্রুটি নিয়ে চলছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপইয়ার্ড। শ্রমিকদের সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। 3 দফা নোটিশ দেওয়ার পরও পাল্টায়নি চিত্র। শুক্রবার গ্যাস বিষক্রিয়ায় 9 শ্রমিকের মৃত্যু এবং 25 জন আহতের পর টনক নড়ে। গ্যাস মুক্ত না করেই ঝুঁকিপূর্ণভাবে জাহাজ কাটার প্রমাণ মেলে। ঘটনা তদন্তে এখন পর্যন্ত 3টি কমিটি গঠিত হয়েছে, তবে মামলা হয়নি এখনো। হতহতরা পায়নি ক্ষতিপূরণ। এই সেই স্ক্র্যাপ জাহাজ যেটির ট্যাঙ্কে কাজ করতে গিয়ে প্রাণ হারায় 9 জন শ্রমিক। শনিবার সকালে শিপ ইয়ার্ডটিতে তদন্তে গিয়ে বিস্ফোরক অধিদপ্তর জানায়, ঘটনার 6 ঘন্টা পর গিয়েও সেখানে বাতাসে 10.8 ppm মাত্রার বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি মিলেছে, যা থাকার কথা ছিল 0। ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় সেখানে বাতাসে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি ছিল 100 ppm এর বেশি। গ্যাস মুক্ত না করে জাহাজ কাটার কারণেই এই দুর্ঘটনা। তো এখানে আসলে হাইড্রোজেন সালফেটের উপস্থিতি শূন্য থাকার কথা ছিল, মানে থাকাই কথা ছিল না। তো আমরা যেটা রেফারেন্স ভ্যালু দেখেছি যে 0 to 20 হচ্ছে লো রেঞ্জে, 20 to 100 হচ্ছে গিয়ে মিডিয়াম রেঞ্জে। ডেথ কজ না, বাট 100 আপ হচ্ছে ডেথ কজ, যেটা রেফারেন্স ভ্যালু পেয়েছি। তো মেবি হচ্ছে এখানে 100 আপ ছিল যখন ইনসিডেন্টটা হয়েছে। ঘটনার দিন শুক্রবার ছিল ছুটির দিন, তারপরও খোলা ছিল শিপ ইয়ার্ডটি। বাধ্য করা হয় শ্রমিকদের কাজ করতে। একই সাথে শ্রমিকদের সেফটি সিকিউরিটি মানা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর, যা খতিয়ে দেখছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এখানে কোনো নিরাপত্তা নাই, এখানে অক্সিজেন রাখে নাই ওরা, এত বড় কোম্পানি। একবার করছিল কিন্তু দানা থাবা দিয়েছে যে কিছু জানেন, ওই যে বাইরের লোক ওরা দানা থাবা দিয়ে দিচ্ছে। কাজ করার আগেই এখানে কোনো গ্যাস থাকবে না, এখানে কোনো তৈল জাতীয় পদার্থ থাকবে না, এগুলো নিশ্চিত করার পরেই কাস্টিং করার কথা। এই জন্য তদন্ত কমিটি হচ্ছে, যদি ছুটির দিনে কাজ করিয়ে থাকে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে, শ্রম আইন অনুযায়ী প্লাস অন্যান্য আইন অনুযায়ী। গ্রিন শিপইয়ার্ডের সার্টিফিকেট কিভাবে পেল ইয়ার্ডটা এত প্রাণহানির পর, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনও প্রশ্ন তুলেছে বিষয়টি নিয়ে। ঘটনা তদন্তে হয়েছে 5 সদস্যের কমিটি। একটা গ্রিন ইয়ার্ডে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কেনই আর গ্রিন ইয়ার্ড করা, তাই তো? বাট আমরা চেষ্টা করব যাতে এটা তদন্ত হয় এবং এটা আসল বিষয়টা বেরিয়ে আসে, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই পদক্ষেপটা আমাদের এখন বিবেচনার বিষয়। এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পাশাপাশি 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির দুর্ঘটনার আগে ও পরে সকল অনিয়ম, ঘাটতি ও অবহেলা তদন্ত প্রতিবেদনে তুলে আনা হবে বলছেন শিল্প সচিব। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনেটলি খুঁজে বের করব। এইখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে, কিছু থেকে থাকে, আমরা সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। তবে এখনও মামলা হয়নি 9 শ্রমিক মৃত্যুর ঘটনায়। পরিবার মামলা না করলে পুলিশই আইনগত ব্যবস্থা নেবে বলছেন পুলিশ সুপার। একটা ড্রাফট রেডি করে রেখেছি যে এইখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা সেটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নেব।
এদিকে এখনও ক্ষতিপূরণের 10 লাখ টাকা পায়নি নিহতদের পরিবার। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এখনও গ্যাস সংকট কাটেনি চট্টগ্রামে, বেশিরভাগ পাম্প এখনও বন্ধ। বাকিগুলোর সামনে গাড়ি চালকদের দীর্ঘ লাইন। দৈনিক চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম, যার প্রভাব পড়েছে আবাসিক এবং শিল্প খাতেও। বাসাবাড়িতে রান্নাবান্না বন্ধ, কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। গতরাত ৩টা থেকে গ্যাসের অপেক্ষায় এই অটোরিকশা চালক। নাওয়া খাওয়া নেই, গাড়িতেই ঘুম। পাম্পের সামনে লাইনে দাঁড়িয়ে থেকে কেটে যাচ্ছে সময়, ফুরিয়ে যাচ্ছে পকেটের টাকা। মোবাইল টোবাইল সব নিয়ে গেছে, কি করবো? 10-12 ঘন্টা এক জায়গায় বসে রয়েছি, গ্যাস নাই। গ্যাস না দিলে বেকার না, এখন বাধ্যমূল্য আশা বসে রয়েছি গ্যাস কখন দিবে। চট্টগ্রামে বন্ধ বেশিরভাগ গ্যাস রিফুয়েলিং স্টেশন। যে কয়টি খোলা সেগুলোতেও নেই পর্যাপ্ত গ্যাসের চাপ। 16 শহরের এই পাম্পে গ্যাস দেয়া হলেও তা চাহিদার তুলনায় অর্ধেকেরও কম। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না বলে দাবি সিএনজি অটোরিকশা চালকদের। একই চিত্র গ্যাস চালিত গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও। দীর্ঘ হচ্ছে অপেক্ষার সারি, বাড়ছে ভোগান্তি। কোন দিন এইটা ঠিক হইব? জ্বালানি মন্ত্রীর কথাবার্তা শুনি আমরা মেজাজ গরম হয়ে যেতেছে। পরিবার নিয়ে খুবই কষ্ট মেয়ে আছি। মনে করো আমরা এখন না পারি কোম্পানির ইনকাম দিতাম, না পারি আমরা নিজে গ্যাস নাই, বন্ধ করে দিক পাম্প। আমরা বাসা দিয়ে রিক্সা চালিয়ে খাবো। এই সারাদিন গাড়ি নিয়ে বসে আছি, কোথায় আমাদের খাওয়া, কোথায় কি কোনো আশ্বাস দিতেছে না। 2 ঘন্টা পরে দিব বা 3 ঘন্টা পরে দিব, এরকম কোনো আশ্বাস নাই। সংকটের প্রভাব শুধু পরিবহন খাতেই সীমাবদ্ধ নেই। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় চাপ পড়েছে বাসাবাড়ি ও শিল্প খাতেও। সড়কে কমেছে গ্যাস চালিত যানবাহনের সংখ্যা, ফলে অনেক ক্ষেত্রে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। আবার গণপরিবহনের অপেক্ষায় দীর্ঘ সময় নষ্ট হচ্ছে কর্মজীবী মানুষের। লোকাল গাড়ি পাওয়া যাচ্ছে না, আর সিএনজি ভাড়া যেখানে আগে 100 টাকা নিত এখন সেখানে 200 টাকা বুঝতেছে। টাকার কষ্টও বেড়ে যাচ্ছে এবং আমাদের সময়েরও অনেক ব্যাঘাত করতেছে। স্টুডিও 5টা বাজে, আমরা যেতে 10টা বেজে যায়। কি কেন সিএনজিকে বলতেছি কেন আমাদের গ্যাস নাই? কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 350 মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ অর্ধেকেরও কম। ঘাটতির সরাসরি প্রভাব পড়ছে পরিবহন থেকে শিল্প, আবাসিক সব খাতেই। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবাইর ইবনে শাহাদাত। জোবাইর, ফিলিং স্টেশনগুলোর চিত্র সম্পর্কে আমাদের জানাবেন এবং গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছেন? রবি, যে সকল সিএনজি ফিলিং স্টেশন আছে বেশিরভাগই কিন্তু গ্যাসের যে প্রেশারটা থাকে সেটা নেই, এবং যার কারণে সরবরাহ সংকটটাও দেখা দিয়েছে। এই যে কদমতলীর যে পাম্পটা আমরা আছি বা সিএনজি ফিলিং স্টেশন, এখানে কিন্তু এখন গ্যাস সরবরাহ করতে না পারার কারণে বন্ধ করে রাখা হয়েছে, এবং দুপুর থেকেই কিন্তু এই ফিলিং স্টেশনটি বন্ধ। এরকম চট্টগ্রামের প্রায় ফিলিং স্টেশনে কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ আছে, যার কারণে যে সকল যানবাহন মানে সিএনজি অটোরিকশা বা প্রাইভেট কার যেগুলো সিএনজিতে চলে, সেই যানবাহনগুলো দীর্ঘ সারি কিন্তু সড়কে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা অনেকটা সড়ক অবরোধের ঘটনা ঘটেছে এমনটাও আমরা জানতে পেরেছি। যেমন এই জায়গাতেই আজকে দুপুর নাগাদ অবরোধের ঘটনা ঘটেছিল, এবং পরে কিন্তু সেটি পাম্প কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে সেই অবরোধটি তাদেরকে সরিয়ে দেয়। এই ঘটনাগুলো কিন্তু চট্টগ্রামে বেশ কয়েকদিন ধরেই ঘটছে, এবং গ্যাসের যে সংকট সেটি শুধু যে এই সকল পাম্পে বা যানবাহনের ক্ষেত্রে ঘটছে তা নয়। বাসাবাড়ি, কলকারখানা যেগুলো আছে সেগুলো গ্যাসে যেগুলোতে চলে সেগুলো কিন্তু এক প্রকার খুব বাজে অবস্থা। মানে রান্নাবান্না কিন্তু বন্ধ গ্যাসের অভাবে। পাশাপাশি কলকারখানার যে উৎপাদন, খাদ্য উৎপাদন হয় যে সকল কারখানায় গ্যাসের উপর ভিত্তি করে, সেগুলো কিন্তু এখন অনেকটাই বন্ধ বা বিপাকে পড়েছেন সেই সকল কলকারখানার কর্তৃপক্ষ, এমনটাই বলা চলে। পাশাপাশি এই যে গ্যাসের সংকট, এটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যারা এই খাতের উপর নির্ভরশীল আছেন বা স্টেক হোল্ডার আছেন, তারা বলছেন অদূর ভবিষ্যতে এই গ্যাসের সংকট যদি সমাধান করা না যায়, তাহলে কিন্তু বড় রকমের একটি সমস্যায় বাংলাদেশ পড়তে পারে। এবং এই যে দীর্ঘ সারি দেখতে পাচ্ছেন, এই দীর্ঘ সারি শুধু চট্টগ্রামের এই পাম্পটিতেই নয়, চট্টগ্রামের বেশিরভাগ পাম্পগুলোতে মানে বা সিএনজি ফিলিং স্টেশন যেগুলো আছে সেগুলোতেও একই অবস্থা। ঘর বাড়ি
কলকারখানা সবগুলোতেই গ্যাসের সংকট, এবং গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের সংকটও দেখা দিয়েছে, যেহেতু কিছু কিছু বিদ্যুৎ কেন্দ্র গ্যাস থেকেই উৎপাদন করা হয় বা গ্যাস দিয়ে উৎপাদন করা হয়। মোটামুটি চট্টগ্রামের যে সকল জায়গায় গ্যাসের সংকট আছে সবগুলোতেই একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। পুরবী, অনেক ধন্যবাদ জুবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। এই উপলক্ষে দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। এতে সংসদ সদস্য আবু সুফিয়ান ও ইরশাদ উল্লাহ সহ দলের নেতাকর্মীরা অংশ নেন। দেশ, গণতন্ত্র ও জনকল্যাণে বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন তারা। মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় খতবে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা। রাঙামাটিতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল এবং এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল। রিজার্ভ মুখ এলাকার এতিমখানায় এই আয়োজনে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভাবতে পারেন, বাংলাদেশে একটি ভাষায় কথা বলতে পারেন মাত্র ৩ জন। ৭০ এই ৩ ব্যক্তির মৃত্যু হলে ভাষাটিও হবে বিলুপ্ত। যমুনা টেলিভিশনকে জানান, জীবনের শেষ নিঃশ্বাস অবধি উচ্চারণ করবেন নিজস্ব শব্দ, বলবেন ভাষা। দুর্গম পাহাড়ে এই ভাষাকে বাঁচাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। স্কুল প্রতিষ্ঠা ও শিক্ষক নিয়োগ সহ নতুন প্রজন্মের মধ্যে ভাষাকে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ। বিলুপ্ত ও বিপন্নপ্রায় এমন ভাষার খোঁজ নিয়েছেন আহমেদ রেজা। ছবি তানফির মিজানের। বান্দরবানের আলীকদমের ক্রাসিং পাড়া। স্বাভাবিকের তুলনায় দুর্গম, দূরবর্তী পাহাড়ি এই গ্রাম। উপজেলা সদর থেকে 12 কিলোমিটার দূরের এই গ্রামে হারিয়ে যাওয়া এক ভাষার খোঁজে যমুনা টেলিভিশন। বন্ধুর পথ পেরুতে 3 ধাপে ভ্রমণ করতে হয়। প্রথমে বান্দরবান সদর থেকে কিছুটা গাড়ির পথ, পরে নৌকায় প্রায় 2 ঘন্টার যাত্রা, এরপর পাহাড়ের গা বেয়ে ট্রেইল ট্রেকিং বা পায়ে হাঁটা। বৃষ্টির মধ্যে যখন আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছলাম ক্রাসিং পাড়ায়, তখন সন্ধ্যা। এখানেই বয়োবৃদ্ধ 3 জন কথা বলছিলেন একটি ভাষায়, যার নাম রেংমিটচা। বিস্ময়কর হলেও সত্য, শুধু তারা 3 জনই এই ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন, যাদের মধ্যে 2 জন নারীর একই নাম কুনরাও ম্রো। একজনের বয়স 60, অপরজনের 75। মাংপুং ম্রো হলেন পুরুষের নাম। বাস্তুচ্যুতি, সময়ের রদবদল আর পারিবারিক চর্চার অভাবে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছাতে পারেনি এই ভাষা। ফলে প্রতিদিন হারিয়ে যাচ্ছে হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি। Thui cầm là ngài cha, nói phải om khá là thui cha, tông pa tla peng là thui ở đợt này, tụ cơ này thui cọp ở đợt। একসময় যে ভাষায় মুখর ছিল পাহাড়ি জনপদ, আজ সেই ভাষাভাষী মানুষের সংখ্যা মাত্র 3। তাদের কণ্ঠ থেমে গেলে চিরতরে থেমে যাবে ভাষার শ্বাস প্রশ্বাস। তবে ঠিক এখানেই নতুনভাবে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রেংমিটচা ভাষা বাঁচিয়ে রাখতে দুর্গম পাহাড়ে নতুন প্রজন্মের জন্য তৈরি করেছে স্কুল, যেখানে শিক্ষার্থীদের সুবিধা প্রদান ও শিক্ষক যুক্ত করেছেন। পাহাড়ের ভাষাকে বাঁচিয়ে রাখতেই বাহিনীর এই উদ্যোগ। মায়ের ভাষা যদি হারায় যায়, কত দুনিয়া অনেক কষ্ট আছে। সেজন্য আমি নিজের প্ল্যান করে, উদ্যোগ করে, কষ্ট করে ওই যে আমি নিজে ঘরে এরকম বসা বা শিখায়। একটি ভাষার মৃত্যু হলে শুধু কিছু শব্দ হারিয়ে যায় না, হারিয়ে যায় একটি জাতির স্মৃতি, ইতিহাস, পরিচয় আর পৃথিবীকে দেখার অনন্য দৃষ্টিভঙ্গি।
রেংমিচ্চা একটি পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা, যে ভাষাটি আজ প্রায় মৃতপ্রায়। আমার সামনের যে জনগোষ্ঠী দেখছেন তারা কেবল এই 3 জন এই ভাষাটি জানেন, আর নতুন প্রজন্মের মধ্যে এই ভাষা শেখানোর প্রক্রিয়া চলছে। মূলত এই পুরো আয়োজনটি করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যাদের তত্ত্বাবধানে পাহাড়ের আনাচে কানাচে যে মৃতপ্রায় ভাষাগুলো রয়েছে তা আবার পুনর্জাগরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, আলীকদম, বান্দরবান। খাগড়াছড়ির গৈমারায় মাইক্রোবাস চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত সুদুঅং মারমা রামগড় উপজেলার পাকলাপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায় বেলা 11টার দিকে গৈমারা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন সুদুঅং মারমা। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। রাজধানী মহাখালী টিএনটি মাঠে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও অসহায় দরিদ্রদের অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে তার বক্তব্যে। সেই জন্য এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের জন্য কাজ করা, এবং সেই জন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে উপজেলা পর্যন্ত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য, বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আমরা যে হাসপাতাল আছে সেটিকে প্রথমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে 50 বেড থেকে 101 বেড করব। গত 3 দিন আগে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 101 বেড নয়, ওটিকে আমরা 151 বেডে রূপান্তর করব। আগামী ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে বাংলাদেশের 503টি উপজেলা ইনশাআল্লাহ প্রত্যেকটিতে আমরা 151 সদস্য উপজেলা হাসপাতাল তৈরি করব, যেখানে মানুষ তার প্রয়োজন মতন চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এই দেশকে বিধ্বস্ত করে রেখে গিয়েছিল ফ্যাসিবাদ। এই দেশকে অর্থনীতি থেকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশকে গড়ে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আপনাদের নির্বাচিত সরকার আমরা দিন রাত পরিশ্রম করেছি। কিন্তু একটু আগেই আমি একটি কথা বলেছি আপনাদেরকে যে একটি শিশুও যখন জন্মগ্রহণ করে হাত ধরেও হাঁটতে শিখে তাহলেও তার 15 থেকে 18 মাস সময় লেগে যায়। প্রিয় ভাই বোনেরা, 20 কোটি জনসংখ্যার একটি দেশে আমরা কখনোই বলি না যে আমরা গত 6 মাসে দেশের সকল উন্নয়ন কার্যক্রম করে ফেলেছি। এটি সম্ভব নয়, এটি একটি অবাস্তব ব্যাপার। প্রিয় ভাই বোনেরা, প্রায় 3 লক্ষ কোটি টাকার বিভিন্নভাবে দেনা করে রেখে গিয়েছে বিদ্যুৎ সেক্টরে একমাত্র সেই ফ্যাসিবাদী সরকার। আমি জানি বিগত কিছুদিন যাবৎ সমগ্র বাংলাদেশে মানুষ গ্রামে গঞ্জে সব জায়গায় বাংলাদেশের মানুষ, অনেক জায়গায় গ্রামে গঞ্জে বাংলাদেশের মানুষ, ক্ষেত্র বিশেষে মফস্বল শহরগুলোতে, উপজেলা জেলা শহরগুলোতে বাংলাদেশের মানুষ বিদ্যুতের কষ্ট পাচ্ছে। আমি জানি বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের কষ্ট পাচ্ছে, সিএনজি বলেন, এলপিজি বলেন, বিভিন্ন রকম গ্যাসের কষ্ট পাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। আপনাদের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে, যাতে করে এই গ্যাস কূপের খনন নিয়ন্ত্রণ বাংলাদেশের মানুষের হাতে থাকে। একইভাবে প্রিয় ভাই বোনেরা, এখন এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ আমাদেরকে বিদেশ থেকে নিয়ে আসতে হয়, যেই জাহাজের মাধ্যমে নিয়ে এসে যেই স্টোরেজের মধ্যে রাখতে হয়, সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র 2টি করে গিয়েছে 15 বছরে সেই ফ্যাসিবাদ। তাও তারা এমনভাবে করে গিয়েছে যাতে তাদের লোকজন সেই সুবিধা পায়। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি ব্যবস্থা নেওয়া হয়েছিল আরেকটি জাহাজের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে ক্যান্সেল করে দিয়ে গিয়েছে, যার ফলে আজকে দুইটি জাহাজের একটিতে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আজকে গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে।
আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে, সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমত থাকলে দ্রুতই আমরা এই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবো, যাতে করে মানুষ কিছুটা হলেও স্বস্তি লাভ করতে পারে। আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।